সাসপেন্স জাংশন। গল্পের প্রথমার্ধ আমি আর চাণক্য শুনেছিলাম থানার ভারপ্রাপ্ত অফিসার দেবাশিস বাবুর মুখে। তার বয়স 59 বছর, রিটায়ারমেন্টের মাত্র মাসখানেক বাকি। ডিউটি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিজের আত্মীয়ার খুনের তদন্ত করতে হবে স্বপ্নেও ভাবতে পারেননি। ঘটনাটা তার মুখে যেমন শুনেছিলাম হুবহু লিপিবদ্ধ করলাম। সেদিন অফিস থেকে একটু আগেই বেরিয়ে পড়েছিল রাহুল। বাড়ি ফিরে দেখে স্নেহা এখনও ফেরেনি। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি চালিয়ে মিনিট 10 কাটতেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে স্নেহাকে দেখে রাহুল হেসে বলল, আরে কি হেয়ার স্মুদিং করতে এত দেরি? বাবা! স্নেহা দরজা বন্ধ করতে করতে বলল, আর বলো না, পার্লারে পুরনো এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। কথা আর ফুরোই না। তুমি কতক্ষণ এসেছো? এই জাস্ট 8 ঘন্টা, চা খাইনি এখনো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সরি গো, 5 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। স্বামী স্ত্রীতে চা পর্ব মিটতেই রাহুল সোফার পাশে রাখা একটা শপিং ব্যাগ তুলে নিল। প্যাকেট খুলে আনকোরা একটা নতুন ড্রেস বের করল। স্নেহা সেদিকে তাকিয়ে বলল, বাহ, বেশ সুন্দর তো রংটা। পছন্দ হয়েছে, তবে রংটা কিন্তু আমি বাছিনি, আমার এক অফিস কলিগ পছন্দ করে দিয়েছে। এইসব রঙের ব্যাপারে আমার মাথা একেবারেই কাজ করে না। তাই নাকি? কলিগ নিশ্চয়ই কোনো মহিলা। মহিলা? হলে বুঝি আমার সঙ্গে ঝগড়া করতে? অবশ্যই। না গো, মহিলা না, শশাঙ্ক। আমরা একসঙ্গেই ফিরছিলাম, আমি বললাম তুই যা, আমি একটু মলে ঢুকবো। ও বললো চল, আমারও তাড়া নেই। শেষে ওই এই রংটা পছন্দ করে দিল আর কি। স্নেহা ড্রেসটা হাতে নিয়ে বলল, তোমার বন্ধুর পছন্দ আছে, আমারও খুব ভালো লাগলো এটা। তাহলে ঝটপট পরে ফেলো, একটা ছবি তুলি তোমার। পরদিন দুপুরে অফিসের ক্যান্টিনে বসে লাঞ্চ করছিল রাহুল। সামনে বসেছিল তার সহকর্মী শশাঙ্ক। খেতে খেতেই রাহুল মোবাইল বের করে আগের দিনের কেনা ড্রেসটা পরে স্নেহার একটা ছবি দেখালো। কি কেমন হয়েছে? কাল তুই যে কালারটা পছন্দ করে দিলি, ওটাই দারুণ মানিয়েছে না আমার বউটাকে? শশাঙ্ক ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। বলল, তোর বউ তো এমনি সুন্দরী, যা পরবে যে কালারই হোক মানিয়ে যাবে। রাহুল গর্বের সঙ্গে মাথা নাড়ল। হ্যাঁ ভাই, যা বলেছিস। তোদের বিয়েটা যেন কবে হলো? 3 মাস। সমস্ত অফিস নিমন্ত্রণ করেছিলাম, ভুলে গেলি এর মধ্যে? ও হ্যাঁ, আসলে আমার তখন অসৌচ চলছিল, মা চলে গেলেন। তা ভাই, তোদের তো লাভ ম্যারেজ, তাই না? না না, কে বললো? সম্বন্ধ করে। শশাঙ্ক আরও কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে মোবাইলটা ফিরিয়ে দিল। আরও মাস 2 পরের কথা। রাত 9টার পর শহরের আলো যেন অন্যরকম হয়ে যায়। কাঁচের শোরুম, রেস্তোরাঁর নিয়ন সাইন, রাস্তার দুধারের আলোর মালা, সব মিলিয়ে এক অদ্ভুত উজ্জ্বলতা। সেই আলোয় হাঁটতে হাঁটতে স্নেহা মনে মনে ভাবছিল, বিয়ের 5 মাস কেমন যেন চোখের পলকে কেটে গেল। বাবা মা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, ছেলেবেলা থেকে যে বাড়িতে সে বড় হয়েছে, যে পাড়ায় খেলাধুলা করেছে, যে স্কুলে লেখাপড়া শিখেছে, সব ছেড়ে এই অচেনা মানুষটির হাত ধরে 5 মাস পার করে ফেলা। তা মন্দ লাগছে না জীবনটা। সুখী? হ্যাঁ, স্নেহা সুখী হয়েছে বই কি। রাহুলের রোজগার নেহাত কম নয়, পিতৃপুরুষের সঞ্চিত ধনরাশি সেও কম নয়। আর ভালোবাসা, স্নেহার জীবন ভালোবাসায় ভরিয়ে দিয়েছে রাহুল। কি হলো, কি ভাবছো এত? পাশে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করল রাহুল। স্নেহা হেসে মাথা নাড়ল। কিছু না। লোকটা উপহার দিতে ভালোবাসে,
মাঝে মধ্যেই অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু নিয়ে আসে, কখনো পারফিউম, কখনো ড্রেস, কখনো গয়না। ছুটির দিনে বাইরে খাওয়া, সিনেমা, লং ড্রাইভ সব মিলিয়ে যে কোনো মেয়েই এমন স্বামী পেলে নিজেকে ভাগ্যবতী বলবে। স্নেহা তার বান্ধবীদের কাছে বরের গল্প করে, বেশ গর্ব করেই বলে। সেই সব গল্প শুনে বান্ধবীদের চোখ ছানা বড়া হয়ে ওঠে। কেউ কেউ বলে, হ্যাঁ রে স্নেহা, তুই ঢপ মারছিস না তো? সত্যি এত ভালো মানুষ এখনো এই দুনিয়ায় আছে? আমাদের বরগুলো তো এর সিকি ভাগ করলেও পড়তে যেতাম রে। কি কপাল মায়েরি তোর। স্নেহা আনন্দ পায় সেই সব মন্তব্য শুনে। তবে একটা কথা বান্ধবীদের সে আজ অবধি বলতে পারেনি, সেটা হলো রাহুলের যৌন ঈর্ষার কথা। অনেক ভেবেছে স্নেহা। রাহুলের অকারণ সন্দেহবাতিক কিছুদিন আগে অবধি ছিল না। মাত্র মাসখানেকের মধ্যে রাহুলের এই আচমকা পরিবর্তনের কোনো কারণ স্নেহা খুঁজে পায়নি। প্রথম প্রথম বেশ আমোদ অনুভব করলেও আজকাল অস্বস্তি লাগে। সে নিজে শাঁখা সিঁদুর পরতে চায়। তার মা তাকে এই সংস্কার শিখিয়েছেন, কিন্তু রাহুল পড়তে দেবে না, বলে ওসব সেকেলে ধ্যান ধারণা। অথচ ও নিজে মন থেকে বোকা বোকা চিন্তাভাবনাগুলো দূর করতে পারে না। রাহুল চায় স্নেহা সব সময় সুন্দর করে সেজে থাকুক, নতুন নতুন ইন্দো ওয়েস্টার্ন পোশাক, গাউন, জিন্স, টপ যাই কিনে আনতো সেগুলো পরতে বলতো। শ্বশুর শাশুড়ি না থাকায় সেই নিয়ে কোনো অস্বস্তিও ছিল না। কিন্তু সেই মানুষটাই ইদানিং যদি কোনো অচেনা পুরুষের দৃষ্টি স্নেহার উপর পড়তে দেখে, মুহূর্তে বদলে যায় তার মুখ। একদিন একটি শপিং মলে এসকেলেটারে ওঠার সময় পাশের এক যুবক হয়তো হাঁ করে তাকিয়েছিল স্নেহার দিকে। বাড়ি ফিরে রাহুল বলেছিল, হ্যাঁ গো, লোকটাকে আগে থেকে চিনতে তুমি? কোন লোকটা? ওই যে শপিং মলের এক্সকালেটারে দাঁড়িয়ে হাঁ করে তোমার দিকে চেয়ে চেয়ে দেখছিল। ও মা, আমি দেখিনি তো। কে তাকাচ্ছিল? আর তাকালে হয়েছেটাই বা কি? তুমি নিত্য নতুন সাজে আমাকে সাজাবে, আর লোকে দেখলেই দোষ? হ্যাঁ। রাহুল হেসে বলেছিল, ওই আর কি, মানে না, মানে যেভাবে লোকটা তোমাকে দেখছিল ভাবলাম হয়তো পূর্ব পরিচিত। ক্রমে এমন ঘটনা বাড়তে লাগলো। পুরনো বন্ধুর ফোন এলে সে জানতে চাইতো ছেলে না মেয়ে। ফেসবুকে নতুন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট এলেও প্রশ্নের শেষ থাকতো না। স্নেহা বিরক্ত হতে শুরু করলো। এক উইকডেতে দুপুরে ফোন এলো। স্নেহা তখন দুপুরের খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে রিলস দেখছে। স্ক্রিনে ভেসে উঠল অরিন্দমের নামটা। অরিন্দম ছিল স্নেহার কলেজ লাইফের বন্ধু। বিয়েতে এসেছিল, অনেক মজাও করেছিল। স্নেহার মুখে হাসি ফুটে উঠল। বলল, হ্যালো, কি খবর জাদু? ওপাশে কিছুক্ষণ চুপ থেকে অরিন্দম বলল, তুই কি এখন খুব ব্যস্ত আছিস? না, কিসের ব্যস্ত? বল, কি খবর? একটা কথা জিজ্ঞেস করব? স্নেহা একটু আশ্চর্য হল। অরিন্দম তো এইভাবে কথা বলে না, নিশ্চয়ই নতুন কোনো মজা করছে। স্নেহা কৌতুকের স্বরে বলল, আহা, একটা ছেড়ে 10টা কথা জিজ্ঞেস করবো কা? তোর বর মানে রাহুল গতকাল আমার অফিসে এসেছিল। স্নেহা চমকে উঠল। হ্যাঁ, হঠাৎ এসে একথা সে কথার পর বলল, তোর সঙ্গে আমার সম্পর্ক কেমন ছিল, আমরা কতটা ক্লোজ ছিলাম, এই সব। তুই কি বললি? সত্যিটাই বলেছি, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমাদের একটা গ্রুপ ছিল, 4 জনের গ্রুপ, 2 জন ছেলে আর 2 জন মেয়ে। আমরা একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম, তার বেশি কিছু নয়। স্নেহার হাত ঠান্ডা হয়ে গেল। সে বলল, হঠাৎ এই প্রশ্ন তোকে করতে গেল কেন? সেটাই তো বুঝলাম না, তাই তোকে জানানো উচিত বলে মনে হলো। ফোন কেটে যাওয়ার পর অনেকক্ষণ স্থির হয়ে বসে রইল স্নেহা। রাহুলের মতিগতি সত্যিই বুঝতে পারছে না সে। এটা কি অন্ধ প্রেম, নাকি আরও বাড়াবাড়ি কিছু? ওর এরকম আচরণের অর্থ কি? 5 মাস পর হঠাৎ এসব জানার দরকার পড়ল কেন? রাহুল অফিস থেকে ফিরলে সে সরাসরি জিজ্ঞেস করল,
তুমি অরিন্দমের অফিসে গিয়েছিলে? এক মুহূর্ত থমকে গেল রাহুল, তারপর স্বাভাবিক গলায় বলল, অরিন্দম বলেছে বুঝি? এখনও তোমাদের তো বেশ যোগাযোগ আছে দেখছি, রোজই ফোন টোন করে বোধহয়। কেন? রোজ কেন করবে? সেই বিয়ের পর আজ দুপুরে কথা হলো, তাও তুমি ওর অফিসে গিয়ে মাথা মুন্ডু কী সব প্রশ্ন করেছো, ভয় পেয়ে গিয়ে করেছে। কি শুরু করেছো কি তুমি বলো তো? না, কিছু না, এমনি। এমনি মানে? দাঁড়াও, তুমি অরিন্দমের অফিসে কেন গিয়েছিলে? আমার একটা সম্মান আছে, বোঝো না তুমি? এটা নিয়ে আমার বন্ধু মহলে হাসাহাসি হবে, তুমি মজা পাবে। কিছুদিন আগেও তো তুমি এমন ছিলে না। আরে বাবা না, তোমার বন্ধু আলাপ করতে গিয়েছিলাম। আমার অতীত নিয়ে খোঁজ খবর নেওয়ার কি দরকার ছিল? কলেজ লাইফে ছেলে বন্ধু থাকাটা কি অন্যায়? কলেজ লাইফে তোমার একটাও মেয়ে বন্ধু ছিল না? বন্ধু মানেই সে প্রেমিক হয়ে যাবে? এইসব শিখলে সংস্কার তোমাকে কে শেখালো? রাহুল কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম কিসের নিশ্চিত? যে তুমি আমাকে সব সত্যি বলেছ কিনা। সেই প্রথম স্নেহার বুকের ভেতর কেমন একটা শূন্যতা তৈরি হলো। লোকটা তাকে ভালোবাসে, এই নিয়ে সন্দেহ নেই, কিন্তু বিশ্বাস করে? প্রশ্নটার উত্তর স্নেহা জানত, শুধু মুখোমুখি হতে চাইছিল না। দিন 10-12 পরের কথা। বাপের বাড়ি থেকে ফিরতে ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল স্নেহার। বাড়িতে গাড়ি থাকলেও ট্যাক্সিতেই ফিরছিল সে। রাহুলকে বললে অবশ্য গাড়ি নিয়ে চলে আসতো, কিন্তু সব কিছুতেই রাহুলকে জড়াতে ইচ্ছা করল না তার। মেন রোডে বাড়ির কাছাকাছি এসে ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে গলির দিকে হাঁটল স্নেহা। এ গলিতে 4 চাকা ঢুকতে পারে ঠিকই, কিন্তু ইউটার্ন নেওয়ার উপায় নেই। গলির একেবারে শেষ প্রান্তেই তাদের বাড়ি। গলির অর্ধেকটা আসতেই কেমন যেন অস্বস্তি হলো তার। মনে হলো পিছনে কেউ হাঁটছে। পায়ের শব্দ খুব ক্ষীণ, কিন্তু যেন রয়েছে। স্নেহা হঠাৎ ঘুরে দাঁড়ালো। রাস্তার লাইটের সাদা আলোয় মুহূর্তের জন্য একটা ছায়ামূর্তি চোখে পড়ল। তারপরেই সেটা পাশের একটা বাড়ির আড়ালে সরে গেল। স্নেহার বুক ধক করে উঠল। আজ তার গলায় একটা সোনার চেন, কানে দুল। ছিনতাইবাজ নয় তো? আর এক মুহূর্তও দাঁড়ালো না সে। দ্রুত পা চালিয়ে বাড়ির সামনে এসে গেট খুলে কলিং বেল চাপল। কিছুক্ষণের মধ্যেই দোতলা থেকে নেমে এলো রাহুল। কোল্যাপসেবল গেট খুলতে খুলতে বলল, আরে আমি তো বসেই ছিলাম, একটা ফোন করে দিলেই হতো, গাড়ি নিয়ে তোমাকে নিয়ে আসতে পারতাম আমি। স্নেহা শুধু বলল, থাক, এসে গেছে তো। সেদিনের ঘটনাটা আর বাড়ালো না সে। নিজেকেই বোঝালো হয়তো মনের ভুল, কিন্তু ভুলটা দ্বিতীয়বারও হলো। 4 দিন পর সন্ধ্যাবেলা বিউটি পার্লার থেকে ফিরছিল স্নেহা। এবারও মনে হলো কেউ যেন বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করছে। সে আচমকা পিছন ফিরে তাকাতেই লোকটা রাস্তার ওপারে একটা ওষুধের দোকানে ঢুকে গেল। বাড়ি ফিরে আর চুপ থাকতে পারল না। রাহুল তখন ল্যাপটপে অফিসের কাজ করছিল। স্নেহা বলল, শোনো, একটা কথা বলবো? বলো। আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, বেশ কদিন ধরে করছে। রাহুল ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বলল, সে কি, কবে থেকে? আজ নয়, এর আগেও একদিন হয়েছিল, আজ আবার হলো। এবার রাহুল মুখ তুলে তাকালো। কি সব বলছো? তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দুবার একই ভুল হয় নাকি? স্নেহা একটু থেমে আবার বলল, শুধু তাই নয়, প্রায় রোজই সোশ্যাল মিডিয়ায় একটা ফেক প্রোফাইল থেকে মেসেজ আসছে। ব্লক করি, আবার নতুন আইডি থেকে শুরু হয়। লেখে, আমি তোমার বন্ধু হতে চাই, আমার অঢেল টাকা, কিন্তু কথা বলার মতো মানুষ নেই, তুমি আমার বন্ধু হবে? পিছু নেবার ব্যাপারটা তোমার চোখের ভুলও হতে পারে। আর সোশ্যাল মিডিয়া এইসব নতুন কিছু নয়, কত মেয়ের কাছেই তো ফেক আইডি থেকে কত মেসেজ যায়। দেখো গিয়ে সত্যি তোমার কোনো পুরনো ফ্রেন্ড কিনা। সুন্দরী বান্ধবীকে ভুলতে পারিনি বোধ হয়। থামো তো, আমার কিচ্ছু ভালো লাগছে না। আহা,
অত ভাবছো বলেই সব কিছু নিয়ে সন্দেহ হচ্ছে তোমার, অত ভেবো না। কথাটা বলে আবার ল্যাপটপের দিকে মন দিল রাহুল। স্নেহা আর কিছু বলল না, কিন্তু তার মনে হলো রাহুল যেন বিষয়টাকে ইচ্ছে করেই হালকাভাবে উড়িয়ে দিল। স্নেহার বাবা মা দিন কতকের জন্য হরিদ্বার বেড়াতে গিয়েছেন। ফোনে তাদের জানালে টেনশন করবেন ভেবে স্নেহা সে কাজ থেকে বিরত থাকল। পরদিন সকালেই সে সিদ্ধান্ত নিল আর দেরি করা ঠিক হবে না। রাহুল অফিসে বেরিয়ে যেতেই সে সোজা চলে গেল থানায়। থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস মুখোপাধ্যায় সম্পর্কে তার জেঠু। ছোটবেলা থেকেই তিনি স্নেহাকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন। আর মাসখানেকের মধ্যে জেঠু রিটায়ার করবেন। সব কথা মন দিয়ে শুনলেন দেবাশিসবাবু। মাঝে মধ্যে দু একটা প্রশ্নও করলেন। সবটা শোনার পর তিনি গম্ভীর মুখে বললেন, ব্যাপারটা হালকাভাবে নেওয়া কিন্তু মোটেই ঠিক হবে না। আমার এতদিনের অভিজ্ঞতা বলে বিষয়টা কিন্তু যথেষ্টই সিরিয়াস। স্নেহার বুকটা কেঁপে উঠল। সে উৎকণ্ঠিত মুখে বলল, তাহলে আমি কি করব জেঠু? মা বাবা বাইরে, রাহুল সিরিয়াসলি নিচ্ছে না ব্যাপারটা, তাই আমি তোমার কাছে এলাম। ভালো করেছিস। এরপর রাতে কোথাও গেলে আমাকে কিন্তু আগে থেকে অবশ্যই জানিয়ে রাখবি। আমি তোর বাড়ির আশেপাশে সাদা পোশাকে একজন কনস্টেবলকে মোতায়েন করে রাখবো। দেখি লোকটা কে। একটু থেমে আবার বললেন, আর তোর ওই সোশ্যাল মিডিয়ার মেসেজগুলো স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দিবি। আমি সাইবার সেলের সঙ্গে কথা বলবো, দেখি যদি আইপি অ্যাড্রেস বা অন্য কোনো সূত্র পাওয়া যায়। স্নেহা এতক্ষণে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্তত একজন মানুষ তার কথা গুরুত্ব দিয়ে শুনেছেন। এর ঠিক সপ্তাহখানেক পরের কথা। রাত 10টা। বান্ধবী সুলেখার এনগেজমেন্ট পার্টি থেকে বেরিয়ে পড়ল স্নেহা এবং আরও 4-5 জন বন্ধু বান্ধবী। রাহুলেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু কোম্পানির গুরুত্বপূর্ণ মিটিং থাকায় রাহুল এই পার্টি জয়েন করতে পারেনি। কথা ছিল সময় মতো গাড়ি নিয়ে আসবে স্নেহাকে নিতে। শেষ মুহূর্তে রাহুল ফোন করে জানালো আসতে পারছে না, আটকে পড়েছে। স্নেহা যেন ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি চলে যায়। বান্ধবী অন্তরা বলল, ট্যাক্সি কেন, আমার গাড়িতে চল, আমি তো অনেকটা ওই পথেই যাব। বলিস তো বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। অন্তরার হাজব্যান্ড নিখিল বলল, হ্যাঁ সেই ভালো, সারা পথ গল্প করতে করতে যাওয়া যাবে। বিশেষ কারণে আজ স্নেহার মনটা বিক্ষিপ্ত ছিল। এতক্ষণ চেনাশোনা বন্ধুবান্ধবীদের সাথে হুল্লোড় করেও মনের খচখচানিটা কিছুতেই দূর হচ্ছে না। অথচ সে যখন বাড়ি থেকে বেরিয়েছিল দিব্যি ফুরফুরে মন ছিল। স্নেহা আর কথা না বাড়িয়ে অন্তরার পাশে উঠে বসল। ড্রাইভ করছে নিখিল, পিছনের সিটে অন্তরা আর স্নেহা। গাড়ি চলতে শুরু করল। অন্তরার মুখ খুলল, বলল, এই সুলেখার বরটা কেমন মেদামেরা হয়েছে দেখেছিস? যেন ভাজা মাছটা উল্টো খেতেই জানে না। এই ধরনের ছেলেগুলো ডেঞ্জারাস হয়। স্নেহা বলল, আমার তো ভালোই লাগলো, একটু বেশি ভদ্র। অবশ্য শুনেছি ওরা মাস 6 মেলামেশা করে তারপর বিয়ের ডিসিশন নিয়েছে। নিখিল হাসতে হাসতে বলল, ছেলেদের হয়েছে মহাদোষ। বেশি স্মার্ট হলে লোকে বলবে লেডি কিলার, আর ম্যাডামারা হলে বলবে ডেঞ্জারাস। অন্তরা হেসে উঠল, বলল, সব কথায় ছেলেদের হয়ে ওকালতি করতেই হবে। ওকালতি নয় ম্যাডাম, বাস্তব কথা বলছি। এরপর কথার বিষয় ঘুরে গেল সুলেখার গয়না, বিয়ের শপিং, হানিমুন, নানা প্রসঙ্গে। স্নেহাও দু একটা কথায় যোগ দিল বটে, কিন্তু মনটা যেন কোথাও আটকে ছিল। কিসের যেন একটা অস্বস্তি বারবার বুকের ভেতর খচখচ করে উঠছিল। বাড়ি থেকে বেরোনোর সময় এমনটা ছিল না। সারাটা সন্ধ্যা বন্ধুদের সঙ্গে হইচই করেও অদ্ভুত এই অস্বস্তিটা কিছুতেই কাটল না। গাড়ি যখন স্নেহাদের পাড়ায় ঢুকল তখন রাত 11:30। নিখিল বলল, চলো একেবারে বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। স্নেহা তাড়াতাড়ি মাথা নাড়ল। না না, তার দরকার নেই, এইখানেই নামিয়ে দাও।
2 মিনিট হাঁটলেই আমার বাড়ি। আর ইউ শিওর? আরে বাবা, এতটুকু রাস্তা তোমাদের আবার ঘুরে যেতে হবে? অন্তরা বলল, বাড়ি পৌঁছে একটা ফোন করিস কিন্তু। করব। গাড়ি চলে গেল। স্নেহা একবার হাত ঘড়ির দিকে তাকালো। রাত 11:30। রাহুল অফিস থেকে এখনো ফিরেছে কিনা কে জানে। আর তো কোনো ফোন আসেনি। ফিরলে নিশ্চয়ই ফোন করত। তারপরেই মনে পড়ল জেঠুর কথা। নিশ্চয়ই আশেপাশেই কোথাও সাদা পোশাকে কনস্টেবল রয়েছে। ভাবনাটা মনে আসতেই খানিকটা সাহস পেল সে। গলির মুখে এসে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। না, কোথাও কাউকে দেখা গেল না। হয়তো দূরে দাঁড়িয়ে আছে, হয়তো নজর রাখছে। নিজেকে এই বলে আশ্বস্ত করে গলির ভেতর ঢুকল স্নেহা। চারিদিক নিস্তব্ধ। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হলো পিছনে যেন কারোর পায়ের শব্দ। স্নেহার বুকের ভেতরটা ছলাৎ করে উঠল। সে হাঁটার গতি বাড়িয়ে দিল। পায়ের শব্দটাও যেন একটু দ্রুত হলো। কে যেন দৌড়ে আসছে। আর সহ্য করতে পারল না স্নেহা। ঘাড় ঘুরিয়ে তাকাতে গেল। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা শক্ত হাত তার মাথাটা চেপে ধরল। সে কিছু বুঝে ওঠার আগেই গলার ডান দিকে আগুনের মতো জ্বালা করে উঠল। মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। পরের মুহূর্তেই উষ্ণ আঠালো কিছু একটা গড়িয়ে পড়ল বুকের ওপর। 2 হাত দিয়ে গলা চেপে ধরার চেষ্টা করল স্নেহা। চোখের সামনে রাস্তার আলোটা একবার দুলে উঠল। তারপর ধীরে ধীরে সব কিছু অন্ধকার হয়ে গেল। দেবাশিসবাবুর গল্পের পরিসমাপ্তি এখানেই। স্নেহা দেবনাথ নামক 25 বছরের তরতাজা যুবতীটির হত্যা তদন্তে পুলিশ সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। যে কনস্টেবলটিকে দেবাশিসবাবু স্নেহার সিকিউরিটির দায়িত্বে রেখেছিলেন সে ছিল গলির ভেতরে, কিন্তু হত্যাকাণ্ড সাধিত হয় গলির মুখে, প্রায় 50 হাত দূরে। গলিটা সোজা নয়, ইংরেজি ইউ আকৃতির। কাজেই কনস্টেবল হত্যাকারীকে দেখতে পায়নি। স্নেহা শেষ মুহূর্তে আর্তচিৎকার করার সুযোগটুকু অবধি পায়নি। এরপর দেবাশিসবাবু তার পুরো টিম নিয়ে তদন্তে লেগে পড়েন। সাইবার সেলের টেকনিশিয়ানদের সাহায্যে জানতে পারেন ফেসবুকের যে ফেক প্রোফাইল থেকে বেনামে স্নেহার কাছে মেসেজ আসত তা আসলে রাহুলেরই ফেক প্রোফাইল। এছাড়াও রাহুলের মোবাইল টাওয়ার লোকেশন ধরে পুলিশ জানতে পারে স্নেহার পিছুনি তো রাহুলই। এর অর্থ সে তার নিজের স্ত্রীকে বিশ্বাস করত না। এরপরেই পুলিশ রাহুলকে গ্রেপ্তার করে। সেদিন থানা থেকে ফোন এলো। ফোন করেছেন ইন্সপেক্টর দেবাশিসবাবু নিজেই। চাণক্য ফোন ধরেছিল। 2-একটা কথা বলে ফোন রেখে দিয়ে আমার সামনে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি হলো রে? চাণক্য বলল, স্নেহা দেবনাথ খুনের আসামি রাহুল দেবনাথ আমার সাহায্য প্রার্থী। কোনোদিন শুনেছিস খুনের আসামি প্রাইভেট ডিটেকটিভের সাহায্য চাইছে? আমার প্রফেশনটাই কোন লেভেলে চলে গেল রে ভাই। আমি হেসে বললাম, ওরকম ভাবছিস কেন? খুনের আসামিরা তো নামি দামি উকিলও ঠিক করে শুনেছি। সেখানে প্রাইভেট ডিটেকটিভ নিযুক্ত করতে আপত্তি কোথায়? তার মানে রাহুল হয়তো নির্দোষ, কিন্তু পুলিশ মানতে চায় না, তাই তোর শরণাপন্ন হয়েছে। চাণক্য একটু শান্ত হলো, বলল, দেবাশিসবাবু জানালেন রাহুল এখন সেন্ট্রাল জেলের বিচারাধীন কয়েদি। সে বারবার অনুরোধ করেছে একটিবার আমার কাছে খবর পাঠাতে। আমি চাইলে জেলে গিয়ে তার সাথে দেখা করতে পারি। তা তুই করবি দেখা? রক্তিম, বেজায় কৌতূহল হচ্ছে রে। চল ওঠ, থানা থেকে পারমিট জোগাড় করে সেন্ট্রাল জেলে গিয়ে রাহুলের সাথে দেখা করতে হবে, এবং তা আজই। আমরা বেরিয়ে পড়লাম। শীতকাল, বাইরের রোদ বেশ আরামদায়ক। চাণক্যর বাড়ি থেকে থানা বেশি দূর নয়। চাণক্যর গাড়ি চেপে আমরা প্রথমে থানায় গেলাম। দেবাশিসবাবু ডিউটিতে ছিলেন। আমাদের দেখে হাসি মুখে বললেন, এই যে আসুন। আমরা দেবাশিসবাবুর টেবিলের সামনে 2খানা খালি চেয়ার দখল করে বসে পড়লাম। চাণক্য বলল, রাহুলের সাথে দেখা করতে যাচ্ছি, যাই বক্তব্য শুনে আসি। দেবাশিসবাবু বললেন, যান,
কেন আপনাকে চাইছে জেনে আসুন। তবে সাবধান, ওর নাটক দেখে কিন্তু ইমোশনাল হবেন না। আমি জানিও নিজেকে নিরপরাধ প্রমাণ করবার মরিয়া চেষ্টা করবে। আর আমি এও জানি স্নেহার মৃত্যুর পেছনে ওই স্কাউন্ড্রেলেরই হাত আছে। যে অস্ত্রে স্নেহা দেবনাথ মার্ডার হয়েছে সেই মার্ডার ওয়েপন কি উদ্ধার হয়েছে? দেবাশিসবাবু দুই দিকে মাথা নাড়লেন, যার অর্থ মার্ডার ওয়েপন এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। চাণক্য হাসল। দেবাশিসবাবু ভ্রু তুলে বললেন, হাসছেন? হাসছি এই কারণে, মার্ডার ওয়েপন না পাওয়া গেলে শুধু নিজের স্ত্রীকে ফলো করা বা সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল বানিয়ে উত্ত্যক্ত করার অপরাধে খুনের চার্জশিট ধোপে টিকবে না। বাই দ্য ওয়ে, সে রাতে রাহুল ফিরেছিল কখন? ঘটনাটা ঘটে যাওয়ার পরই রাহুলের গাড়ি ঢোকে ওই গলির মুখে। রাত তখন 12:10। কনস্টেবল মৃতদেহ আবিষ্কার করে থানায় ফোন করে দেয়। সঙ্গে সঙ্গে আমি থানা থেকে 2জন অফিসার নিয়ে ঘটনাস্থলে রওনা দিই। গিয়ে দেখি রাহুল পাগলের মতো ছটফট করছে, আর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে আমাদের কনস্টেবল। রাহুল বারবার স্নেহার মৃতদেহের কাছে যেতে চাইছিল। তারপর স্যার? তারপর সে রাতে আমরা বডি তুলে হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই, আর রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে নিয়ে আসি। প্রথম থেকেই ওর কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছিল। বাড়ি ফিরতে এত রাত কেন হলো তার কোনো সদুত্তর দিতে পারেনি। প্রথমে বলল অফিসে কাজের চাপ ছিল। অফিসে ফোন করে আমরা জানতে পারলাম সে রাতে অফিস বন্ধ হয়ে গিয়েছিল রাত্রি 9টার আগেই। তাহলে এতক্ষণ রাহুল কোথায় কি করছিল সে ব্যাপারে কিন্তু একটাও সন্তোষজনক কৈফিয়ত দিতে পারেনি ও। স্ট্রেঞ্জ? ইয়েস, আমারও স্ট্রেঞ্জ মনে হয়েছিল। সন্দেহ গাঢ় হওয়ায় আমি তদন্তে গতি আনি। স্নেহা ছিল আমার নিজের মেয়ের মতো। ও আমার রক্তের সম্পর্কের আত্মীয়া। সাইবার সেলের রিপোর্টটা হাতে পাবার পরই পুরো ঘটনাটা যেন আমি চোখের সামনে দেখতে পাই। এ এক ধরনের রোগ যা কিছু কিছু পুরুষের থাকে। রাহুলও ছিল ওই রোগে আক্রান্ত। ওর স্ত্রী সুন্দরী, আকর্ষণীয়া। কাজেই এই একটা আশঙ্কায় রাহুল ভুগত যে কেউ হয়তো ওর স্ত্রীকে ভুলিয়ে নিয়ে যাবে। রাহুলের খুব সন্দেহবাতিক ছিল। স্নেহার পুরুষ বন্ধু ও একদম সহ্য করতে পারত না। কিন্তু স্নেহা তো আজকালকার মেয়ে, সে কেন 50 বছর আগেকার ধ্যান ধারণা নিয়ে বেঁচে থাকবে? হতাশ রাহুল এরপর ফেসবুকে ফেক প্রোফাইল খুলে স্নেহার চরিত্র পরীক্ষা করতে চাইল। সেখানে কোনো সুবিধা করতে না পেরে নিজেই দূর থেকে ও স্ত্রীকে ফলো করত। আমি যাচাই করে দেখেছি, স্নেহার করা অভিযোগে যে যে টাইমিংয়ের কথা বলা হয়েছে যে ওকে কেউ ফলো করে, সেই সময় রাহুল অফিসে ছিল না। কোনো না কোনো অজুহাতে ও অফিস থেকে বেরিয়ে যেত। ওর মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে আমরা জানতে পারি যে অনুসরণকারী কিন্তু আর কেউ নয়, রাহুল নিজেই। ধন্যবাদ জানিয়ে চাণক্য উঠে পড়ল চেয়ার ছেড়ে। দেবাশিসবাবু বললেন, উঠছেন? সেন্ট্রাল জেলে গিয়ে যদি আসামির সঙ্গে দেখা করতে চান আমার কোনো আপত্তি নেই, তবে শুধু শুধু সময় নষ্ট। আচ্ছা, এই নিন, এই যে পারমিট। যান, দেখে আসুন স্কাউন্ড্রেলটাকে, আর বলে দেবেন ওকে ফাঁসির দড়ি থেকে না স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না। গাড়িতে উঠে আমি বললাম, কোনো আশা আছে? পুলিশ তো উঠে পড়ে লেগেছে রাহুলের পিছনে। গাড়ি স্টার্ট দিয়ে চাণক্য বলল, আমি এখনো জানি না রাহুল আদৌ অপরাধী কিনা। আমি শুধু তার বক্তব্য শুনতে চাই। রাস্তায় জ্যাম ছিল। 40 মিনিট পর আমরা সেন্ট্রাল জেলের ফটকের সামনে পৌঁছলাম। অফিসে ঢুকে কর্তব্যরত অফিসারকে থানার পারমিট দেখাতে তিনি আমাদের ভেতরে যেতে বললেন। একটা ছোট ঘরে আমাদের অপেক্ষা করতে বলা হলো। ঘরটায় একটাই দরজা, এছাড়া আর কোনো জানলা বা দরজা নেই। গোটা দুয়েক ছোট্ট ঘুলঘুলি দেওয়াল আর ছাদের প্রান্তে দেখতে পেলাম। এর আগে কোনোদিন জেলে পা দিইনি। আমার বুকের ভেতরটা কেমন করছিল। মিনিট 5 পরে ইউনিফর্ম পরিহিত 2জন গার্ড 2 হাত পাকড়ে যে কয়েদিটিকে ঘরে প্রবেশ করালো,
আমি বুঝলাম এই হলো রাহুল। পেপারে গত 2 দিন এর ছবি দেখেছি, তবে ছবিতে যে সুদর্শন যুবকের ছবি দেখেছি এর সাথে তেমন মিল খুঁজে পেলাম না। বয়স 28 থেকে 29-এর মধ্যে, চোখের তলায় কালি, ফর্সা রং তামাটে হয়ে গিয়েছে, গালে 2 দিনের না কামানো দাড়ি। আমাদের উল্টো দিকে মুখোমুখি চেয়ারে বসল রাহুল। একজন কনস্টেবল রইল তার পাশে দাঁড়িয়ে, আর একজন বন্ধ দরজার বাইরে। চাণক্য দেখলাম এক দৃষ্টে চেয়ে আছে রাহুলের মুখের দিকে। তারপর ঈষৎ কড়া গলায় বলল, আপনি আমাকে চিনতেন? রাহুল জড়সড় হয়ে বসেছিল। এই প্রশ্নে একটু সোজা হয়ে বসে বলল, আমি স্যার আপনার বড় সড়ো ফ্যান। সামনাসামনি এই প্রথম। আমার সৌভাগ্য যে আপনি আমার আবেদনে সারাদিন নিচে দেখা করতে এসেছেন স্যার। তাহলে কি স্যার আমার কেসটা আপনি হ্যান্ডেল করবেন? সেটা ভবিষ্যৎ বলবে। তার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আশা করি আমাকে আপনি সব সত্যি কথাই বলবেন। কপালের ওপর হাত বুলিয়ে রাহুল বলল, আপনার ইঙ্গিত আমি বুঝতে পেরেছি স্যার। না, আমি আমার স্ত্রীকে হত্যা করিনি। ও কাজ আর যেই পারুক আমি করতে পারতাম না। স্নেহা আমার দ্বিতীয় হৃদয় ছিল। মানুষ কখনোই কি তার হৃদয় ক্ষতবিক্ষত করতে পারে? দেবাশিসবাবু বলেছেন আমাকে ফাঁসিতে ঝুলিয়ে তারপরে তিনি রিটায়ার করবেন। দেখুন স্যার, আমার 10 বার ফাঁসি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু কলঙ্ক নিয়ে আমি যে মরেও সুখ পাবো না। রাহুলের কথাবার্তায় নাটকীয়তা থাকলেও তা অতিরঞ্জিত বলে মনে হলো না আমার। চাণক্য দেখলাম একটু আশ্বস্ত হয়েছে। সে প্রশ্ন করল, আপনার স্ত্রীকে আপনি ফলো করতেন? ইয়েস স্যার, তবে রিসেন্টলি মাত্র 2 বার ফলো করেছিলাম। কিন্তু স্নেহা বাড়ি ফিরে আপনাকে স্বাভাবিক দেখেছিল, এমনকি আপনিই দরজা খুলে দিয়েছিলেন। এটা কিভাবে সম্ভব? আমাদের বাড়ির পিছন দিকে ঘোরানো সিঁড়ি আছে লোহার, ওটা দিয়ে পিছনের দরজা দিয়ে প্রবেশ করা যায়। স্নেহা বাড়ি ফেরার খানিক আগেই আমি ফিরে এসে পোশাক পরিবর্তন করে বসে পড়তাম। আইসি। কেন করতেন? আমার মনে সন্দেহের বীজ ঢুকেছিল। আমি সেই লোককে হাতে নাতে পাকড়াও করতে চেয়েছিলাম। স্নেহার জীবনে অন্য পুরুষ ছিল এটা আপনি বিশ্বাস করতেন? করতাম নয়, এখনো করি। আমার স্ত্রী ছিল সরল। ও নিজেই বুঝতো না ও আগুনের মতো রূপ নিয়ে এসেছে। ওকে আগলে রাখার দায়িত্ব ছিল আমার। আমার মনে হয় না আমি কোনো অপরাধ করেছি বলে। আপনি কাউকে সন্দেহ করেন? ইয়েস স্যার, করি। স্নেহার কলেজ লাইফের বন্ধুদের কেউ। কে? আমি ঠিক জানি না স্যার, সন্দেহভাজন একাধিক। তবু নাম বলুন। অরিন্দম, যে কলেজ লাইফ থেকে স্নেহার পরিচিত ছিল। বিয়ের পরেও ফোনে কথাবার্তা হতো ওদের। বেশ, আর কেউ? আর একজন শরিত। ওদের 4 জনের গ্রুপ ছিল। অরিন্দম, শরিত, স্নেহা আর মালবিকা। হ্যাঁ, আরও একজন আছে নিখিল, বিবাহিত পুরুষ, স্নেহারই এক বান্ধবীর বর। শহরে ডাক্তারি চেম্বার আছে। সেও স্নেহার আশেপাশে ছুকছুক করত। কি এমন প্রমাণ পেয়েছেন যে এই 3 জনকে আপনি সন্দেহ করেছেন? আগে স্নেহার অগোচরে আমি ওর ফোন চেক করেছি। অনিন্দম সোশ্যাল মিডিয়াতে স্নেহাকে কিছু SMS পাঠাতো, কিন্তু খানিক পরেই সেটা ডিলিট করে দিত। বুঝতাম কোনো গোপন পরামর্শ হতো ওদের মধ্যে। কল লিস্টে শরিকের ফোনে কলের রেকর্ড পেয়েছিলাম একাধিকবার। বেশ অনেকক্ষণ কথাবার্তা হতো ওদের মধ্যে, 12 মিনিট 15 মিনিট। আর নিখিলের ওপর সন্দেহ হয়। একবার ফলো করতে গিয়ে দেখি স্নেহা একটা গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে। গাড়িতে একজন মাত্র আরোহী কাম ড্রাইভার, নিখিল। খুনের রাতে আপনার অফিস রাত 9টার খানিক আগেই বন্ধ হয়ে যায়। আপনি গলির মুখে গাড়ি নিয়ে আসেন রাত 12টা 10-এ। অতক্ষণ কি করছিলেন? রাহুল এ প্রশ্নের জবাব দিল না। চাণক্য আবার প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু বন্ধ দরজা খুলে দ্বিতীয় গার্ড এসে বলল, সময় শেষ। চাণক্য উঠে পড়ল, বলল, বেশ, আপনার বক্তব্য শুনলাম। স্নেহার সাথে যদি এই 3 জনের কোনো সম্পর্ক থেকেও থাকে, তাহলে সেটা খুন অবধি গড়ালো কেন?
এ বিষয়ে আমাকে তদন্ত শুরু করতে হবে। আপনার নেক্সট ট্রায়াল কবে? আগামী মঙ্গলবার। আপনার অ্যাটর্নি মিস্টার প্যাটেল কোনো আশা দিয়েছেন? বলেছেন নিশ্চিন্ত থাকতে। মার্ডার ওয়েপেন না পাওয়া গেলে সাজা ঘোষণা হবে না, বেল মিলতে পারে। ধন্যবাদ। মার্ডার ওয়েপন শেষ অবধি পাওয়া গেল রাহুলের গাড়ির ভেতরেই, ওভারহেড স্টোরেজের ভেতর। দ্বিধার ছুরি, সেই ছুরিতে রক্ত শুকিয়ে কালো হয়েছিল। ফরেন্সিক তদন্তে জানা গেল ওই রক্তের সাথে স্নেহার রক্তের মিল আছে, তবে ছুরির হাতলে হাতের ছাপ মেলেনি। খুনি সম্ভবত গ্লাভস পরেছিল, তাই হাতের ছাপ মেলেনি। খবরটা শুনে চাণক্য স্তম্ভিত হয়ে পড়ল। আমি বললাম, সব প্রমাণ তো রাহুলের বিরুদ্ধেই গেল শেষ অবধি, তাহলে ও শুধু শুধু কিসের আশায় তোকে ডাকলো বলতো? চাণক্য নিজের কপালে ছোট্ট করে ঘুষি মেরে বলল, অঙ্ক মিলছে না রে রক্তিম। এই যেন জোর জবরদস্তি করে উপন্যাস শেষ করা হচ্ছে। পাঠক মানতে পারছে না, অথচ উপন্যাস শেষ হয়ে যাচ্ছে। তুই কি করবি এখন? আমার তো মনে হয় রাহুলের অ্যাটর্নি হাত তুলে নেবে। মঙ্গলবারই না ফাঁসির সাজা ঘোষণা হয়ে যায়। জানিস, আমার দিকে তাকিয়ে কথাটা বলে সিগারেট ধরালো চাণক্য। জানলার সামনে গিয়ে ধোঁয়া ছেড়ে বলল, শেষের প্রশ্নটার উত্তর দেওয়ার আগেই সময় শেষ হয়ে গেল। আমার মনে হয় ওই প্রশ্নটার উত্তর জানলে কেসটা অনেকটা গুছিয়ে নিতে পারতাম। কোন প্রশ্ন? কেন, তোর সামনেই তো করলাম। রাত 9টার একটু আগে থেকে 12টা 10 অবধি রাহুল কি করছিল? ও হ্যাঁ, সময় একটু কম নয়। Yes, more than 3 hours. I have to find the solid alibi by Rahul. প্রয়োজন হলে আমি আবার সেন্ট্রাল জেলে যাব। বাট এখন আমাদের কর্তব্য কি? চাণক্য উজ্জ্বল চোখে আমার দিকে চেয়ে বলল, ঘরে বসে সময় নষ্ট না করে চল অরিন্দম, শরিত আর নিখিল এদের সাথে ফেস টু ফেস কথা বল। কিছু না কিছু তথ্য উঠে আসবেই। আগামীকাল রবিবার, সকলের অফিস ছুটি। শুনেছি এদের মধ্যে নিখিল প্র্যাকটিস করে। তাকেও হয় বাড়িতে না হয় চেম্বারে পাওয়া যাবে। বেশ, আমি তাহলে কাল কোনো কাজ রাখছি না। পরের দিন রবিবার সকাল সকাল আমরা রওনা দিলাম। প্রথম গন্তব্য অরিন্দম ভট্টাচার্যের বাড়ি। থানা থেকেই আমরা এদের ঠিকানা সংগ্রহ করে নিয়েছিলাম। অরিন্দম বাড়িতেই ছিল। আমাদের আগমনের হেতু শুনে একটু বিরক্ত হলো। ঘরে বসতে বললেও তার চোখ মুখের বিরক্তি ভাব দূর হলো না। বলল, এ কদিনে পুলিশ আমার জীবনটা নাজেহাল করে ছেড়েছে। কখনো বাড়িতে, কখনো অফিসে, আর এখন এসছেন আপনারা। আর কত প্রশ্ন করবেন বলুন তো? আমি জানতাম এরকমই একটা কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। স্নেহাকে আমি সাবধানও করেছিলাম। চাণক্য ঠান্ডা গলায় বলল, আপনি জানতেন আপনার এককালের বান্ধবী স্নেহা দেবনাথ মার্ডার হতে পারে? চাণক্যর শান্ত স্বর শুনে বুঝি কেঁপে উঠল অরিন্দম। সে 2 হাত তুলে তীব্র প্রতিবাদের সুরে বলল, না না, ও কথা আমি বলতে চাইনি। তবে তবে কি? তবে আমার সিক্স সেন্স বলছিল এরকমই কিছু একটা ঘটতে চলেছে। রাহুলের মতো মানসিকতার ছেলেরা ভেতরে ভেতরে খুব ডেঞ্জারাস হয়। এদের আমি হাড়ে হাড়ে চিনি। বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই, এমন ইনসিকিউর জায়গায় কেন যে স্নেহা বিয়ে করতে গেল জানি না। আমি স্নেহাকে বলেছিলাম ওকে কাউন্সেলিং করাতে। আমাদের নিখিলই তো মানসিক রোগের ডাক্তার। স্নেহা অনায়াসে নিখিলের কাছে নিয়ে যেতে পারত রাহুলকে। রাহুলের সন্দেহ বাতিকটা কি বিয়ের প্রথম থেকেই ছিল? একেবারেই না। প্রথম 3-4 মাস ওকে নিয়ে শুধু প্রশংসাই করতো স্নেহা। তারপর হঠাৎ যেন মানুষটা পাল্টে গেল। স্নেহার ধারণা ছিল কেউ ওর স্বামীর মাথা নষ্ট করছে, তবে নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেনি। বেশ, পুলিশের মতো আমি আপনাকে বারবার প্রশ্ন করে বিব্রত করব না। একটাই প্রশ্নের উত্তর দিন, আপনি কি স্নেহাকে ভালোবাসতেন?
চাণক্য যে সরাসরি এমন প্রশ্ন করবে তা আমিও ভাবতে পারিনি। অরিন্দমও হক চকিয়ে গেল। তারপর খানিকটা সংকোচের সুরে বলল, স্নেহার মতন মেয়েকে ভালো না বেসে থাকা যায় না। ওর বিয়ের আগে আমাদের অনেকেরই মন তোলপাড় করেছিল বটে, কিন্তু স্নেহার বয়ফ্রেন্ড ছিল। আমরা জানতাম তার সাথেই ওর বিয়ে হবে। চাণক্য চট করে আমার মুখের দিকে তাকালো। আমি আর থাকতে না পেরে বললাম, সে কি, এই খবর তো নতুন শুনছি। পুলিশ ইন্সপেক্টর দেবাশিস বাবু তো বলেননি। অরিন্দম বলল, পুলিশ এত ডিটেলস চায়নি, তাদের ফোকাস ছিল রাহুলের ওপর, তাই প্রশ্নগুলোও ছিল স্নেহা আর রাহুলের সম্পর্ক নিয়ে। কি নাম সেই অভাগা ছেলেটির? ছেলেটার নাম ছিল হিমাংশু। আমরা অবশ্য কেউ কোনোদিন দেখিনি ওকে। স্নেহাও বিশেষ কিছু বলতো না, শুধু জানতাম ওদের মধ্যে সম্পর্ক ছিল। তারপর একদিন শুনলাম সম্পর্কটা ভেঙে গেছে। আচ্ছা, ধন্যবাদ। অরিন্দমের বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা রওনা দিলাম শরীৎ হালদারের বাড়ির উদ্দেশ্যে। উত্তর কলকাতার এক বনেদি পাড়ায় পুরনো আমলের দোতলা বাড়ি, লোহার গেট, সামনের ছোট্ট বাগান আর বারান্দা জুড়ে টবে টবে গাছ। কলিং বেল টিপতেই মিনিটখানেক পরে দোতলার ব্যালকনিতে একজন যুবক এসে দাঁড়ালো। পরনে বাড়ির পোশাক, বয়স 25-26-এর কাছাকাছি। উপর থেকেই জিজ্ঞাসা করল, কাকে চাই? আমি মুখ তুলে বললাম, শরীৎবাবুর সঙ্গে একটু দরকার ছিল। আমি শরীৎ, বলুন। আমি চাণক্যর দিকে তাকালাম। সে চোখের ইশারায় আমাকেই কথা বলতে বলল। আমি বললাম, আমরা স্নেহা দেবনাথের হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে এসেছি। কথাটা শুনেই শরীতের মুখের ভাব মুহূর্তে বদলে গেল। আপনারা পুলিশের লোক? চাণক্য শান্ত গলায় উত্তর দিল, না, আমরা একটি বেসরকারি তদন্ত সংস্থার পক্ষ থেকে এসেছি। ক্লায়েন্টের স্বার্থে কিছু তথ্য ভেরিফাই করছি, তবে পুলিশের অনুমতি নিয়েই। শরীৎ কয়েক সেকেন্ড স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আচ্ছা দাঁড়ান, আসছি। বলেই বারান্দা থেকে সরে গেল। আমরা ভেবেছিলাম এবার বুঝি নিচে নেমে এসে দরজা খুলবে। 5 মিনিট কেটে গেল, আরও 5 মিনিট। চাণক্য দ্বিতীয়বার কলিং বেল টিপল, কিন্তু কোনো সাড়া নেই। আমি বিরক্ত হয়ে বললাম, লোকটা কি জামা কাপড় পাল্টাচ্ছে নাকি? ঠিক তখনই বাড়ির পাশের দিক থেকে বছর 50-এর এক ভৃত্য এগিয়ে এলো। আমাদের দেখে বলল, কাকে খুঁজছেন বাবুরা? শরীৎবাবুকে। লোকটা অবাক হয়ে বলল, বাবুকে তো পাবেন না, কেন? উনি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন। আমি বিস্ময়ে বললাম, বেরিয়ে গেছেন মানে? এইমাত্র তো বারান্দায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বললেন। ভৃত্যও যেন একটু অবাক হলো, মাথা চুলকে বলল, তাহলে ওই কথা বলেই পেছনে সিঁড়ি দিয়ে বেরিয়ে পড়েছেন বোধহয়। গাড়ির আওয়াজও তো পেলাম একটু আগে। আমি হতভম্ব হয়ে চাণক্যের দিকে তাকালাম। চাণক্যের ঠোঁটের কোণে অদ্ভুত একটুখানি হাসি ফুটে উঠেছে। সে শুধু বলল, চল রক্তিম। আমি হতভম্ব হয়ে বললাম, চল মানে? লোকটা তো পালিয়ে গেল। হ্যাঁ, তাই তো দেখলাম। বাড়ির গেট পেরিয়ে রাস্তায় এসে আমি আর থাকতে না পেরে বললাম, ওকে দেখেই তো মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছে। চাণক্য গাড়ির দরজা খুলতে খুলতে বলল, হতে পারে, আবার এটাও হতে পারে পুলিশের জেরায় এমন অতিষ্ঠ হয়েছে যে আর কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না। আমি বললাম, তাহলে এখন? চাণক্য ইঞ্জিন স্টার্ট দিয়ে মৃদু হেসে বলল, এখন দেখি ডক্টর নিখিল সামন্ত পালান নাকি আমাদের ফেস করেন। শহরের ব্যস্ত অঞ্চলে ডক্টর নিখিল সামন্তের চেম্বার। মানসিক রোগের ডাক্তার হিসেবে নিখিলের নাম আছে। আমরা চেম্বার খোলা পেলাম। তখনও 2-3 জন পেশেন্ট অপেক্ষা করছিলেন। কম্পাউন্ডারকে আমাদের আগমনের হেতু বলতেই তিনি উঠে চেম্বারের ভেতর ঢুকে গেলেন। খানিক পরে বেরিয়ে এসে বললেন, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এই পেশেন্টদের ছেড়ে তারপর ডাক্তারবাবু কথা বলবেন। চাণক্য বলল, আমাদের তাড়া নেই,
বসছি। প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর কম্পাউন্ডার এসে বললেন, আসুন আপনারা, ডাক্তারবাবু ডাকছেন। আমরা চেম্বারে ঢুকলাম। ডক্টর নিখিল সামন্ত হাসি মুখে উঠে দাঁড়িয়ে আমাদের বসতে বললেন। ৩০-৩২-এর কাছাকাছি বয়স, চোখে স্টিল ফ্রেমের চশমা, মুখে এক ধরনের স্থিরতা যা বহু মানুষের মনের জট খুলতে খুলতে তৈরি হয়। চাণক্য নিজের পরিচয় দিয়ে বলল, স্নেহা দেবনাথ হত্যা মামলার তদন্তে আপনার কাছে কয়েকটি প্রশ্ন ছিল। নিখিল গম্ভীর হয়ে গেলেন। বুঝতে পেরেছিলাম। বসুন। কি জানতে চান? আপনারা হয়তো পুলিশের লোক নন। না, তবে পুলিশের পারমিশন আছে। আপনি কি স্নেহার বন্ধু ছিলেন? না, আমার স্ত্রী ওর বান্ধবী ছিল, সেই সূত্রেই আলাপ। খুব খারাপ লাগছে জানেন, সেই রাতে স্নেহার কথা না শুনে যদি আমরা ওকে বাড়ি অবধি পৌঁছে দিতাম, এই কাণ্ড ঘটতো না। সে রাতে হয়তো ঘটতো না, কিন্তু ঘটতই। স্নেহা কি আপনার কাছে রাহুলের অদ্ভুত ব্যবহার নিয়ে আলোচনা করেছিল? হ্যাঁ, আমি বলেছিলাম রাহুলকে কাউন্সেলিং করাতে, ওকে নিয়ে একদিন আমার চেম্বারে আসতে। স্নেহা একদিন একাই এসেছিল। আমি অবাক হয়ে বললাম, একা? হ্যাঁ, নিজের জন্যে। চাণক্য একটু ঝুঁকে বসল। কি সমস্যা ছিল ওর? নিখিল কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, ও খুব মানসিক চাপে ছিল। বলছিল বিয়ের প্রথম কয়েক মাস সবকিছু স্বাভাবিক ছিল, তারপর হঠাৎ যেন রাহুল পাল্টে যেতে শুরু করে। কিভাবে? অকারণ সন্দেহ, অহেতুক প্রশ্ন, ফোন দেখা, বন্ধু বান্ধব নিয়ে কৌতূহল, কে তাকালো, কে কথা বলল, সব কিছু নিয়েই অস্বাভাবিক প্রতিক্রিয়া। আপনি কি পরামর্শ দিয়েছিলেন? প্রথমে বলেছিলাম রাহুলকে একদিন নিয়ে আসতে, কারণ রোগী যদি রাহুল হয় চিকিৎসাও তারই প্রয়োজন। এসেছিল? না, স্নেহা বলেছিল, রাজি করাতে পারিনি। তবে একটা কথাও বারবার বলছিল। কি কথা? ডাক্তারবাবু, রাহুল এমন ছিল না, কেউ একজন ওর মাথায় সারাক্ষণ নাকি বিষ ঢালছে। বিষ? কিসের বিষ? স্নেহা বলেছিল আজকাল রাহুলের মোবাইলে সারাক্ষণ নাকি ওই বিচ্ছেদের ভিডিও চলে। সামাজিক মাধ্যমে এমন সব রিল দেখে যেখানে বলা হয় মেয়েদের বিশ্বাস করা যায় না, সুন্দরী স্ত্রী মানেই একদিন না একদিন প্রতারণা করবে। আবার এমন সিনেমায় দেখতো যার মূল বিষয় স্বামী স্ত্রীর অবিশ্বাস, সম্পর্ক ভাঙন কিংবা ওই বিশ্বাসঘাতকতা। আমি বললাম, এসব দেখে কি একজন মানুষের স্বভাব বদলে যেতে পারে? ডক্টর নিখিল শান্তভাবে উত্তর দিলেন, একদিনে নয়, কিন্তু কোনো মানুষের মনে যদি আগে থেকেই নিরাপত্তাহীনতার বীজ থাকে আর সে যদি প্রতিদিন একই ধরনের বার্তা শুনতে থাকে, তাহলে তার ভাবনার জগৎ ধীরে ধীরে বদলে যেতে পারে। তবে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি। তিনি আমাদের দুজনের মুখের দিকে তাকালেন। নিজের স্ত্রীকে খুন করে খুনের অস্ত্র নিজের গাড়ির ওভারহেড স্টোরেজে যত্ন করে কেউ রাখে না। ও থিওরি আদালতে চলতে পারে, আমরা যারা মানুষের মন নিয়ে গবেষণা করি আমাদের কাছে অচল। চাণক্য ধীরে ধীরে মাথা নাড়ল। চেম্বার থেকে বেরিয়ে অনেকক্ষণ কেউ কোনো কথা বললাম না। গাড়িতে উঠে আমি বললাম, তুই নিশ্চয়ই এই ৩ জনের কাউকে সন্দেহ করিস না? চাণক্য জানলার বাইরে তাকিয়েই উত্তর দিল, একেবারেই না। এদের সাথে কথা বলার আমার উদ্দেশ্য একটাই, যদি কিছু অদৃশ্য যোগসূত্র বেরিয়ে পড়ে। সুখের বিষয়, সেই সূত্র আমি পেয়েছি। আমি চমকে তাকালাম, কই আমি তো কিছু বুঝতে পারিনি। চাণক্য ইঞ্জিন স্টার্ট দিতে দিতে বলল, তুই একসাথে অনেক কিছু ভেবে ফেলছিস, তাই নজর এড়িয়ে গেছে। স্নেহার ধারণা ছিল কেউ তার স্বামীর মাথা কাটছে। এই কেউটা কে সেটা আমাকে বের করতে হবে। এর মধ্যে অনেক কাণ্ড ঘটে গেল।
মঙ্গলবারে যে ট্রায়াল হওয়ার কথা ছিল কোনো কারণে তা পিছিয়ে দাঁড়ালো শুক্রবার। রাহুলের উকিল খানিকটা স্বস্তি পেলেন। ফোনে আমাদের বললেন 2 দিন সময় পাওয়া গেল, আপনারা আরেকটু তদন্তে গতি আনুন, নইলে আমার ক্লায়েন্টকে বাঁচানোর কোনো পথ দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে পুলিশ মোক্ষম এক প্রমাণ জোগাড় করল। ওই দ্বিধার ছুরি রাহুল কিনেছিল দত্ত ব্রাদার্স নামে এক স্টেশনারি দোকান থেকে। সেই দোকানের ক্যাশ মেমো মিলল রাহুলের বাড়ির ভেতর টেবিলের ড্রয়ারে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চাণক্য অন্যমনস্ক হয়ে বলল, দেবাশিসবাবু পণ করেছেন তিনি রাহুলকে ফাঁসিতে ঝুলিয়েই ছাড়বেন। এদিকে আমাদের হাতে কোনো প্রমাণ নেই, রাহুলের সাথে দেখা করার পারমিশনও পাচ্ছি না। খানিক চুপ করে থেকে সে আবার বলল, চল তো একবার রাহুলের অফিস থেকে ঘুরে আসি, সেখানে কি? যদি কিছু পাই। বেশ, চল তাহলে। এত জায়গা গেলাম, অফিসই বা বাদ থাকবে কেন? রাহুল আর স্নেহার উপাখ্যান শেষ হতে আর বেশি বাকি ছিল না। সেদিন রাহুলের অফিসে যাবার আমাদের ওই সিদ্ধান্তই তদন্তের মোড় ঘুরিয়ে দিল। প্রকাণ্ড অফিস, অনেক কর্মচারী। রাহুলের ডিপার্টমেন্টে আলাপ হলো হরিচরণ সাধু নামে এক ভদ্রলোকের সাথে। বললেন, বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে মশাই, এই তো সেদিনই খবরে দেখলাম ছুরিটা, দেখেই চিনতে পেরেছি। সুদৃশ্য রাজস্থানী ছুরি। বসের বার্থডেতে কেক কাটবে বলে কিনে এনেছিল রাহুল। আমরা সবাই হাসাহাসি করছিলাম, অত প্রকাণ্ড ছুরি দিয়ে কি কেউ কেক কাটে নাকি? অর্থাৎ ও ছুরি অফিসে এনেছিল রাহুল? আগে হ্যাঁ, এনেছিল বই কি। তারপর কেক টেক কাটা হয়ে গেলে ওই ছুরি আর পাওয়া গেল না। কি কাণ্ড বলুন তো। শশাঙ্ক বলল ছুরিটা দেখতে সুন্দর বলে হয়তো কেউ হাতিয়ে নিয়েছে। শশাঙ্ককে? সে আমাদের এক কলিগ, ওই রাহুলেরই পাশের ডেস্কে বসে। রাহুলের ডিপার্টমেন্টে শশাঙ্কর সাথে আলাপ হলো। আলাপ করিয়ে দিলেন হরিবাবু। শশাঙ্ক রাহুলেরই বয়সী, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। চাণক্য নিজের পরিচয় দিয়ে বলল, নমস্কার, আপনিই তো রাহুলের কলিগ, ওর চরিত্রের ব্যাপারে কিছু আলোকপাত করতে পারেন? শশাঙ্ক দেখলাম একটু গম্ভীর প্রকৃতির। কথা বলার সময় মুখের ভাবভঙ্গি অবিকৃত থাকে। বলল, অফিসটা কাজের জায়গা, ভয়ানক চাপ, সেখানে কারো চরিত্র যাচাই করার সুযোগ কোথায়? যা কিছু কথা হতো কাজের কথাই, ব্যক্তিগত আলোচনা কমই হতো। কথা বলতে বলতে কম্পিউটারের মাউস চালাচ্ছিল শশাঙ্ক। পাশের ডেস্কটা খালি, সেখানে তেমনই আর একটা কম্পিউটার রাখা। সেদিকে তাকিয়ে চাণক্য বলল, ব্যস্ত আছেন দেখছি, পাশের ডেস্কটাই বুঝি রাহুলের? বার দুয়েক খালি ডেস্কটার দিকে তাকিয়ে চাণক্য হঠাৎ বলে উঠল, কি রাহুলের কম্পিউটারের মাউস প্যাড বাঁদিকে কেন? উত্তর দিলেন হরিবাবু। বললেন, আসলে রাহুল বাঁ হাতি ছিল, তাই ওর ডেস্কের মাউস প্যাড বাঁ দিকে। এখনো ওর জায়গায় কোনো নতুন লোক রিক্রুট হয়নি কিনা, তাই এখনো বাঁ দিকেই অমনিই রয়ে গেছে। চাণক্য অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওর দুই চোখে আমি বিজলির ঝিলিক দেখতে পেলাম। এর অর্থ চাণক্য কিছু একটা পেয়েছে, মারাত্মক কিছু। বাইরে এসে হরিবাবুকে চাণক্য বলল, হরিবাবু, আমাকে একটা উপকার আপনাকে করতেই হবে। হরিবাবু বললেন, আপনি শুধু বলেই দেখুন যে কি করতে হবে। 28 বছর এই কোম্পানিতে চাকরি করছি, সব আমার একেবারে হাতের মুঠোয়। এই কোম্পানির যত এমপ্লয়ি তাদের নামের লিস্ট ও ঠিকানা আমার প্রয়োজন। এক্ষুনি ডেটাবেস থেকে আমি বার করে দিচ্ছি, শুধু একবার বসের পারমিশন প্রয়োজন। তাছাড়া আপনারা পুলিশের পক্ষ থেকে এসেছেন শুনলে আশা করছি তিনি নারাজ হবেন না। হরিবাবু চলে গেলেন। পকেট থেকে মোবাইল ফোন বার করে কাকে যেন ডায়াল করল চাণক্য। তারপর বলল, স্নেহা দেবনাথ মার্ডার কেসে অটোপসি রিপোর্ট কি বলছে স্যার? গলার ক্ষত কোন দিকে ছিল? ডান দিক থেকে পিছনের দিকে? তার মানে আততায়ী পিছন দিক থেকে আক্রমণ করেছিল। আই সি। বড্ড তাড়াহুড়ো করে ফেলেছেন স্যার। কেন বলছি?
অটোপসি রিপোর্ট যদি ঠিক হয় তাহলে আঘাতের ধরন দেখে মনে হচ্ছে আততায়ী ডান হাতি, আর এইমাত্র জানলাম রাহুল বাঁ হাতি। কাজেই অন্তত এই দিকটা আবার ভেবে দেখা দরকার। ফোন পকেটে ঢুকিয়ে চাণক্য হাসতে হাসতে বলল, দেবাশিস বাবুকে চিন্তায় ফেলে দিলাম। যাই হোক, আগামী শুক্রবার আদালত চূড়ান্ত সিদ্ধান্তে আসছে না, নিশ্চিন্ত থাক। সত্যি কথা, শুক্রবার আদালত সিদ্ধান্তে আসতে পারল না। রাহুলের উকিল মিস্টার প্যাটেলের জোরালো যুক্তির সামনে সরকার পক্ষের উকিল টিকতে পারলেন না। জজ সাহেব হুকুম দিলেন অটোপসি সার্জন মিস্টার বাসুর লিখিত বয়ান চাই যে আততায়ী ডান হাতিই ছিল। আমরা আদালতে উপস্থিত ছিলাম। বাইরে এসে চাণক্যকে বললাম, আরও কিছুদিন সময় পাওয়া গেল, কিন্তু প্রমাণ সেরকম আমাদের হাতে আসেনি। খুনি কে তাই আমরা জানি না। চাণক্য বলল, ঠিক বলেছিস, তবে আমি বসে নেই। হরিবাবু যে তথ্য দিয়েছেন, পুলিশের সাহায্য নিয়ে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। কি সেটা? এদের একজন প্রতি মাসে কাউকে অনলাইনে টাকা পাঠায়, হয়তো বাড়ির লোক, বাবা কিংবা মা। তাতে কি হলো? যে ব্যাংকে পাঠায় সেই ব্যাংক স্নেহার বাপের বাড়ির পাড়ার। আমি চমৎকৃত হয়ে বললাম, তার মানে এই ব্যক্তির সাথে স্নেহার পূর্ব পরিচয় থাকতে পারে? তুই এই সম্ভাবনার কথা বলছিস? কে সেই ব্যক্তি? চাণক্য কবির ভাষায় বলল, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তারপর হাসতে হাসতে বলল, চল দেখেই আসি। এবারে আমাদের সঙ্গী হলেন দেবাশিস বাবু। বললেন, চলুন, পুলিশ হিসেবে আমারও একটা কর্তব্য আছে। রাহুল যদি সত্যি নির্দোষ হয়, তাহলে আসল খুনি কে সেটা তো আমাদের বার করতেই হবে। মিত্রপাড়ায় যে ভদ্রলোকের নামে টাকা আসতো তার বাড়ি খুঁজে বার করতে বেগ পেতে হলো না। ব্যাংক থেকেই সমস্ত তথ্য পেয়ে গেলাম। দেবাশিসবাবু যেখানে স্বয়ং উপস্থিত, ব্যাংক ম্যানেজার তথ্য দিতে আপত্তি করলেন না। বাড়িতে থাকেন এক বয়স্ক ভদ্রলোক। জিজ্ঞেস করতে বললেন, হ্যাঁ, আমার ছেলে কলকাতার অফিসে চাকরি করে, সেই আমাকে প্রতি মাসে টাকা পাঠায়। দেবাশিসবাবু চাণক্যকে বললেন, আমি শুধুই শ্রোতা। এই কেস আপনার, আপনি প্রশ্ন করুন। চাণক্য জিজ্ঞেস করল ভদ্রলোককে, কি নাম আপনার ছেলের? হিমাংশু, হিমাংশু বোস। আমি প্রতাপ বোস, হিমাংশুর বাবা। চোখের সামনে বাজ পড়লেও বোধ করি অমন চমকে উঠতাম না। দেবাশিসবাবু অবশ্য এত কথা জানতেনই না, তাই তার মুখে কোনো চাঞ্চল্য এলো না। চাণক্য দেখলাম স্থির হয়ে আছে। সে বলল, কিন্তু ব্যাংকের রেকর্ড বলছে আপনাকে টাকা পাঠান শশাঙ্ক বোস নামে এক ব্যক্তি। প্রতাপবাবু বললেন, ওই হলো, ছোটবেলায় ডাকনাম ছিল শশাঙ্ক। বুঝলাম। আপনার বৌমা কি এখানে আসেন? প্রতাপবাবু চোখ তুলে বললেন, কী সব বলছেন? বৌমা আসবে কোত্থেকে? হিমাংশু বিয়েই করেনি, কাকে যেন ভালোবাসত, সে মেয়ে দাগা দিয়ে চলে গেল আর বিয়েই করলো না। আমার আর নাতিপুতির মুখও দেখা হলো না। ভদ্রলোক বিড়বিড় করে নিজের মনেই বকতে লাগলেন। চাণক্য নিচু স্বরে কিছু বলতেই দেবাশিসবাবু মাথা নেড়ে এগিয়ে গেলেন প্রতাপবাবুর দিকে। বললেন, দেখুন, আমি আপনার ছেলের ঘরটা সার্চ করতে চাই। হ্যাঁ, ওয়ারেন্ট নিয়ে আসেনি। আপনি যদি আপত্তি করেন, পরে ওয়ারেন্ট নিয়েই আসব। কেন? কি করেছে হিমাংশু? সেটা পরে বলবো। এখন বলুন, আপনি এখন সার্চ করতে দেবেন নাকি পরে আসবো? ভদ্রলোক বললেন, করুন সার্চ, আমরা তো আর চোর ডাকাত নই, ভয়টা কিসের? বেশ, তাহলে আপনিও আমার সঙ্গে এই ঘরে আসুন। বলতে বলতে বৃদ্ধকে নিয়ে ঘরে ঢুকে গেলেন দেবাশিসবাবু। খানিক পরে বেরিয়ে এসে বললেন, পেয়েছি, দুটো রক্ত শুকিয়ে যাওয়া গ্লাভস আর একটা অ্যাপ্রন, যাতে রক্ত শুকিয়ে আছে।
প্রতাপবাবু ফেলে দৃষ্টি মেলে বললেন, হিমাংশুর জিনিসপত্র গেল সপ্তাহে গাড়ি চালিয়ে বাড়ি এলো অনেক রাতে। ওগুলো কিসের তা আমি জানি না। বেশ, আপনি একটা সই করে দিন তো এখানে। হ্যাঁ, আর চাণক্য আর রক্তিমবাবু, আপনারাও বেসরকারি সাক্ষী হিসেবে এখানে সই করুন। আমরা চলে এলাম। রাস্তায় এসে চাণক্য বলল, সব অঙ্ক মিলে গেছে, এখন শুধু উত্তর লেখা বাকি। তদন্তের আর বিশেষ বাকি ছিল না। শেষ দৃশ্যে একটা ঘরে শশাঙ্ককে বসিয়ে দেবাশিসবাবু, আমি আর চাণক্য বসেছিলাম। দেবাশিসবাবু অনুমতি করলে চাণক্য শুরু করল। তাহলে শশাঙ্ক ওরফে হিমাংশু বোস, নিহত স্নেহা দেবনাথের প্রথম জীবনের ফিয়ান্সে ছিলেন আপনি? শশাঙ্ক একটুও না ঘাবড়ে বলল, ছিলাম। আমাদের বছর 2 সম্পর্ক ছিল। চাকরি পাইনি, তাই স্নেহা সম্পর্ক এগোতে চাইল না। বড়লোক ছেলে থেকে বিয়ে করে ফেলল। সেই রাগেই কি প্রতিশোধ নিলেন? মানে প্রতিশোধ কেন নেব? এ গ্রহে ব্রেকআপ কি আমারই প্রথম নাকি? জীবনে হার জিত আছে, সব কিছু তুচ্ছ করে এগিয়ে যাওয়ার নামই জীবন। অসাধারণ। কিন্তু তাই যদি হয়, দিনের পর দিন পাশের ডেস্কে বসে রাহুলের মনে সন্দেহের বীজ ঢোকালেন কেন? আমি? কে বলেছে? আর কেউ নয়, রাহুল স্বীকার করেছে। যদি এখনো অস্বীকার করেন, রাহুলকে পাশে বসিয়ে আপনাকে জেরা করতে পারি। খানিক চুপ থাকার পর শশাঙ্ক বলল, দরকার নেই। আমি শুধু বলেছিলাম তোমার বউ সুন্দরী, আর এই পৃথিবীতে সুন্দরী মেয়েদের একটা জাত অহংকার থাকে রূপ নিয়ে। একটু সাবধানে থেকো। না, এখনো আপনি সত্যি বলছেন না। সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে প্রস্তাব পাঠানোর আইডিয়াটা আপনিই রাহুলের মাথায় ঢোকান। এমনকি যখন তখন ফলো করার কথাও বলেন। রাহুলের কাজ যাতে অসমাপ্ত না থাকে, আপনি নিজের দায়িত্বে তার কাজ করে দিতেন। কিন্তু আপনি জানতেন রাহুল আর যাই করুক, নিজের স্ত্রীকে হত্যা করবে না। আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন। সুযোগ মিলেও গেল খুব শিগগিরই। বসের বার্থডেতে রাহুল এক সুদৃশ্য ছুরি কিনে আনলো কেক কাটার জন্য। ছুরিটা দেখতে সুন্দর হলেও আকারে বড় ছিল, তাই সেটা নিয়ে অফিসে হাসাহাসি হয়েছিল। অনেকেরই চোখ গিয়েছিল ছুরিটার ওপর। খবরে প্রকাশিত ছুরির ছবি দেখেই হরিবাবু চিনতে পেরেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, বসের বার্থডেতে কেক কাটার পর ছুরি কেউ হাতিয়ে নেয়। শশাঙ্ক মরিয়া হয়ে বলল, এসব কথা আমাকে কেন বলছেন? আমি কিছু জানি না। এবার কথা বললেন দেবাশিসবাবু। বললেন, পুলিশ সম্পূর্ণ ভুল পথে চলছিল, কারণ যাবতীয় তথ্য প্রমাণ সব রাহুলের বিরুদ্ধে। কিন্তু তদন্ত করে ফোকাসটা ঘুরিয়ে দিলেন মিস্টার সেন। সেই রাতে অফিস থেকে রাহুল বেরিয়ে যেতেই আর একটা গাড়ি নিয়ে আপনি তার পিছু নেন। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। শহরের অনেকগুলো টোল প্লাজা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আমরা নিশ্চিন্ত হয়েই তবে বলছি। ওদিকে ডক্টর নিখিল সামন্তর গাড়ি চেপে স্নেহা পার্টি থেকে ফিরে গলির মুখে নেমে পড়ে। রাহুলের গাড়ি এগিয়ে যায়, কারণ রাহুল ধরা পড়ুক সেটা সে চায়নি। কিন্তু আপনি ওদের ওভারটেক করে খানিক আগেই গলি থেকে কিছু দূরে গিয়ে গাড়িটাকে দাঁড় করান। তারপর সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে থাকেন। এরপর কাজ শেষ করে গাড়ি স্টার্ট দিয়ে খানিক দূর গিয়ে অপেক্ষা করেন রাহুলের জন্য। রাহুল ফিরে এসে গাড়ি থেকে নেমে যখন স্নেহার মৃতদেহের দিকে এগিয়ে যায়, পরিস্থিতির জন্য গাড়ির দরজা লক করতেও ভুলে যায়। আর আপনি সেই ফাঁকে ছুরিটা গাড়ির জানলা দিয়ে ওভারহেড বক্সের ভেতর রেখে দেন। ভেবেছিলেন ছুরির হাতলে হাতের ছাপ না থাকলে আপনি রেহাই পেয়ে যাবেন। কিন্তু না, ওই ওপরওয়ালার দাড়িপাল্লা না সবার জন্য সমান। রাহুল বাঁ হাতি ছিল, ডান হাতে ওইভাবে খুন করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। শশাঙ্ক মুখভঙ্গি করে হেসে বলল, সব গল্প, প্রমাণ কিছু নেই। রাহুল বাঁহাতি কি ডানহাতি তাতে আমার কি? আছে, প্রমাণ আছে বই কি।
আপনার পৈতৃক বাড়ি সার্চ করে আমরা আপনার রক্তমাখা গ্লাভস আর অ্যাপ্রনটা পেয়েছি। সেই রাতে আপনি অপরাধ সাঙ্গ করে সোজা পৈতৃক বাড়িতে চলে যান। রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমরা সেই প্রমাণও পেয়েছি। ফরেনসিক তদন্ত করলে ওই রক্ত যে মৃত স্নেহা দেবনাথের আর ওই গ্লাভস আর অ্যাপ্রন যে আপনার, সেটা প্রমাণ হয়ে যাবে। কাপড়ের গায়ে মানুষের শরীরের সূক্ষ্ম সেল লেগে থাকে, সেটা ভুলে যাবেন না। আপনার বাঁচার কোনো পথ নেই। এবার বলুন, রাহুলের অফিসে আপনি চাকরিটা পেলেন কিভাবে? আর কোনো আশা নেই দেখে দীর্ঘশ্বাস ফেলে শশাঙ্ক বেশ খানিকক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, আমাকে রিজেক্ট করার পরেই প্রবল ইচ্ছে হয়েছিল স্নেহার গলা টিপে ধরি। অতি কষ্টে সেই ইচ্ছে দমন করেছিলাম, কিন্তু শান্তি পাচ্ছিলাম না। কেন জানি না গোপনে অনুসন্ধান করে ওর বর রাহুলের অফিস অ্যাড্রেস পেলাম। তারপর ওই অফিসে চাকরি পাওয়ার জন্য আমার লড়াই শুরু হলো। নিজেকে প্রস্তুত করলাম, ইন্টারভিউ দিয়ে চাকরি পেলাম। সে এক দীর্ঘ ইতিহাস। নাইবা শুনলেন? হ্যাঁ, আমি স্বীকার করছি, আমিই রাহুলের মনে সন্দেহের বীজ বপন করেছিলাম। আমি চেয়েছিলাম স্নেহা যেন একদিনের জন্য সুখী না হতে পারে। এতেও আমার মন ভরছিল না। শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই নিলাম। দেবাশিসবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চলি, রাহুল দেবনাথের বিরুদ্ধে দায়ের করা ওই হত্যা মামলাটা প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। শশাঙ্ক তখনও মাথা নিচু করে বসে। যে প্রতিশোধের আগুনে সে দুটো জীবন শেষ করতে চেয়েছিল, সেই আগুনই শেষ পর্যন্ত তাকে গ্রাস করল। ঘর থেকে বেরিয়ে আসতে আসতে আমি চাণক্যকে বললাম, শেষ পর্যন্ত জিতল কে? চাণক্য মৃদু হেসে বলল, সত্যি সত্যি শেষ পর্যন্ত হারতে জানে না।